দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর বিশেষ সাক্ষাৎকারী অনুষ্ঠানে। সাথে আছি আমি শাহনাজ বিশ্বাসী ইয়াসমিন। আজকে আমার অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা জনাব আফম খালিদ হোসেন। মাননীয় উপদেষ্টা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ জানাই। আপনার সরকারের প্রথম হজ প্যাকেজ ঘোষণা করলেন আপনি কিছুদিন আগেই। আপনারা বলছেন যে হজের খরচ কমেছে, কিন্তু সাধারণ মানুষ বলছে যেহেতু বাড়ি ভাড়া দূরে করা হচ্ছে এবার, সে কারণে হজের খরচ আসলে কমেনি, বেড়েই যাবে। এটা নিয়ে আপনার মন্তব্যটা জানতে চাচ্ছি। একথা সত্য নয়। আমরা দুটো প্যাকেজ ঘোষণা করেছি। একটা হচ্ছে পবিত্র কাবা শরীফ থেকে 1 কিলোমিটার অথবা 1.5 কিলোমিটারের ভিতরে। গত বছর এরকম ছিল। এটা গত বছরের তুলনায় 1010 টাকা আমরা কমাতে সক্ষম হয়েছি। 2 নম্বর প্যাকেজ। 1 নম্বর প্যাকেজটা হচ্ছে পবিত্র কাবা শরীফ থেকে 3 কিলোমিটার দূরত্বে। এই 3 কিলোমিটার দূরত্ব হলেও প্রতিটি হোটেলের সাথে ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা থাকবে। 5 ওয়াক্ত নামাজ ওনারা পবিত্র কাবা শরীফের কাছাকাছি যেখানে ড্রপ করা যায় ওখানে তারা ড্রপ করবেন। গত বছর বা এর আগের বছর 35,000 টাকা করে আমরা খাবারের খরচ নিতাম এবং ঢাকায় থাকতেই এই টাকা হাজিদেরকে আমরা ফেরত দিতাম। এবার আমরা চিন্তা করলাম যে এই টাকা নেওয়ার অর্থ কী, দেওয়ারও বা অর্থ কী। এগুলো তো আমরা নিই প্যাকেজের ভিতরে, আবার তাদেরকে ঢাকায় দিয়ে দিই। এই জন্য আমরা এটা এক্সক্লুড করেছি, এটা বাদ দিয়েছি। আবার ডলারের মূল্য বৃদ্ধি পেয়েছে। গত বছর যেখানে ছিল প্রতি রিয়াল 26 টাকা 70 পয়সা, এবার হয়ে গেছে 32 টাকা 90 পয়সা বা 50 পয়সার মতো হয়ে গেছে। 40,000 টাকা প্রতি প্যাকেজে বৃদ্ধি পেয়েছে। সবগুলো বিবেচনা করে যারা একটু কম রেটে হজ করতে চান তারা 3 কিলোমিটার দূরে থাকবেন। 3 কিলোমিটার অনেকে বলছেন যে দূরে। পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড ওনারা রাখেন পবিত্র কাবা শরীফ থেকে 7-8 কিলোমিটার দূরে আজিজিয়া নামক জায়গায়, এবং ওনারা রান্না করে খান। কিন্তু আমাদের জন্য অনেকে বলে থাকেন 3 কিলোমিটার দূরে। তো 3 কিলোমিটার দূরে হলে 3 কিলোমিটার না, উইদিন 3 কিলোমিটার, 3 কিলোমিটারের মধ্যে আরও কম কাছে পেলে আমরা এটাও ভাড়া করব। এবং আমরা যে প্যাকেজ ঘোষণা করেছি এতে যদি কিছু টাকা সারপ্লাস থাকে এগুলো আমরা হাজিদেরকে ফেরত দেব। আমরা 2023 সালেও ফেরত দিয়েছি। 20 থেকে 60,000 টাকা পর্যন্ত ফেরত দিয়েছি। এখানে অনেকগুলো পার্ট আছে, 10টা পার্ট আছে। এই বিসে ফি দিতে হয়, জমজমের পানির টাকা দিতে হয়, গ্রাউন্ড ফি দিতে হয়, ইলেকট্রনিক ফি দিতে হয়। আবার প্রতিটি পেমেন্টে 15 to 17% আমাদের ভ্যাট দিতে হয়। মুআল্লিম ফি দিতে হয়। মিনা, মুজদালিফা, আরাফা ওই জায়গায় হজ প্রোভাইডার এজেন্সি যেগুলো আছে এগুলো অ্যাফিলিয়েটেড টু দি হজ মিনিস্ট্রি অফ সৌদি আরবিয়া, এগুলোকে আমাদের টাকা দিতে হয়। প্রেসক্রাইবড, এখানে কমানোর কোনো সুযোগ নেই। তারপরে বিমান ফেয়ার, মক্কা মদিনায় আবাসন, এরকম অনেক ফি আছে। সবগুলোতে আমরা হাত দিতে পারি না। আমরা হাত দিতে পারি বাংলাদেশ বিমানের, আমাদের 50% বিমান বহন করে। এই বিমানে আমরা 27,000 টাকা মতো আমরা কমিয়েছি। এনবিআরের একটা অংশ আছে, এটা কমিয়েছি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একটা অংশ আছে, এটা কমিয়েছে। মোট 7,000 টাকা কমিয়েছি। এর চাইতে বেশি কমানো আমাদের পক্ষে সম্ভব নয়। এবং 3 কিলোমিটার উইদিন 3 কিলোমিটার হলেও আমরা ট্রান্সপোর্টের ব্যবস্থা করব 5 ওয়াক্ত নামাজের জন্য। অতএব অসুবিধা হওয়ার কথা নয়। প্রতিবার যে সরকারি খরচে নানা অন্য অন্য পেশার মানুষও যায়, যেটা আপনি এবার সিদ্ধান্ত নিয়েছেন, আপনার সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সরকারি খরচে কেউ হজে যেতে পারবেন না, সেই বিষয়টা একটু যদি বলেন। আমরা একেবারে মন্ত্রী পরিষদে সিদ্ধান্ত নিয়েছি হজ ব্যবস্থাপনার সাথে যারা যুক্ত, কোনো না কোনো দিক দিয়ে যুক্ত, 1 লক্ষ মানুষের একটা পবিত্র হজ পালন। অনেক মানুষ দরকার। মানুষ হারিয়ে যায়, অসুস্থ হয়, মারা যায়। মারা গেলে তো আপনি এমনি দাফন করতে পারবেন না। এটা সৌদি কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ফর্মালিটিস অবজার্ভ করে ওনাকে দাফন করতে হয়। অনেক মানুষ হারিয়ে যায়, অনেক মানুষ অসুস্থ হয়। তারপরে এগুলো দেখভালের জন্য হজ ব্যবস্থাপনার সাথে যারা যুক্ত আমরা তাদেরকে নিয়ে যাব।
1 লক্ষ মানুষের ব্যবস্থাপনা। অন্যান্য বছরগুলোতে বিভিন্ন জনের সুপারিশে, ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তাদের সুপারিশে কিছু মানুষ যাইত। আমরা এটাকে আবার নিরুৎসাহিত করেছি। হজে যাওয়া যাবে জাহাজে করে, এমন একটা সিদ্ধান্তের কথা আপনি জানিয়েছিলেন। আগামী বছর থেকে মানুষ কি হজে জাহাজে করে যেতে পারবে? আমরা এবারেই চিন্তা করেছিলাম যে পানির জাহাজে হজে যাওয়ার একটা আগ্রহ মানুষের থাকে। তো আমি সৌদি মাননীয় হজমন্ত্রীর সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি নেই, পোর্ট অথরিটির সাথে আমি একটু আলোচনা করব। ইতিমধ্যে তিনি আমাদের জানিয়েছেন আমরা কত পাঠাতে চাই। এখানে চ্যালেঞ্জ আছে। আমরা এসেই বড় শিপ বিল্ডারের সাথে কথা বলেছি। ওনারা বললেন আমাদের তো জাহাজ নাই, এই জাহাজ আনতে গেলে 500 থেকে 1000 কোটি টাকা আমাদের লাগবে, আমরা তো চার্টার করে আনি। বাংলাদেশ ব্যাংকে ওনাদের একটা প্রস্তাব দেওয়া আছে। তো এই টাকাটা যদি ছাড় পান তাহলে ওনারা বিদেশ থেকে জাহাজ এনে আমাদের 6000 যাত্রী ওনারা বহন করতে পারবেন 2 ট্রিপে। এবং মালিক বলতেছেন যে আমি ওখানে বেশি লাভ করব না, আমি একটা রিলিজিয়াস ফিলিং থেকে এটা করব। ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয়ে একটা প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে দেখা করে আসছেন, ওনারাও পজিটিভ। এবং ওই শিপ বিল্ডার কোম্পানিও আমাদের সাথে গতকালও তিনি একটা চিঠি দিয়েছেন, ওনাদের একটা বোর্ড অফ গভর্নর্সের মিটিং লাগবে এই অ্যামাউন্টটা ছাড় করার জন্য। তো আমরা চেষ্টা করছি অ্যামাউন্টটা যদি ছাড় করাতে পারি, হতে বছরেই আমরা পানির জাহাজ যোগে হাজি প্রেরণ করতে পারবো। ইজতেমা নিয়ে একটা 2 গ্রুপ, সাত গ্রুপ এবং যুবর গ্রুপের ভিতরে একটা নানা ধরনের সিদ্ধান্ত, একটা ভিন্নতা ছিল। আপনি জানেন পরবর্তী সিদ্ধান্ত 2 গ্রুপে একটু প্রান্তিক পর্যায়ে ছিলেন। মৌলানা জুবায়ের সাহেবের গ্রুপটা তো একেবারে সরোয়ার্দী উদ্যানে মহাসম্মেলন করে ঘোষণা দিয়েছেন যে তারা মৌলানা সাদ সাহেবের অনুসারীদেরকে কাকরাইল মসজিদেও ঢুকতে দেবেন না, বা টঙ্গী ইজতেমা ওনারা করতে দেবেন না, ওনাদের ঘোষণাপত্র আছে। আমি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, মাননীয় শিল্প উপদেষ্টা আদিল ভাই, মাননীয় তথ্য উপদেষ্টা নাহিদ সাহেব, আমরা বসে ওনাদেরকে বুঝিয়েছি যে আগের ধারাবাহিকতায় চলুক, আমরা নতুন কোনো বিতর্কে হাত দিতে চাচ্ছি না। তো 1বার 2বার 3বার বৈঠক করে ওনাদেরকে আমরা সম্মত করিয়েছি যে কাকরাইল মসজিদেও আগের মতো 2 গ্রুপ ব্যবহার করবে। 1 গ্রুপ 2 সপ্তাহ আর গ্রুপ 4 সপ্তাহ, আগে যেভাবে চলে আসছে। টঙ্গীর ইজতেমাও ওনারা ফার্স্ট স্লট মৌলানা জুবায়ের সাহেবের অনুসারীরা করবেন, সেকেন্ড স্লট মৌলানা সাদ সাহেবের অনুসারীরা করবেন। এভাবে ওইটা আমরা আবার মৌলানা সাদ সাহেব গ্রুপের সাথেও আমরা কথা বলেছি। এভাবে মোটামুটি আমরা একটা সমঝোতা কাছাকাছি চলে আসছি। ধর্ম মন্ত্রণালয় ভিত্তিক কোন কোন জায়গায় আপনি সংস্কারে হাত দিয়েছেন? স্পেসিফিক যদি জিজ্ঞেস করি, ইসলামিক ফাউন্ডেশনের নতুন কোনো সংস্কার আসছেন কিনা? মাননীয় উপদেষ্টা আপনার কাছ থেকে প্রশ্ন উত্তরটা নেব, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি আমি। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। সংস্কার নিয়ে আপনার সরকার কাজ করছে বিভিন্ন খাতে। আপনি ধর্ম মন্ত্রণালয় ভিত্তিক কি কি সংস্কার কাজে হাত দিয়েছেন, যদি একটু আমি বিশেষ করে জানতে চাচ্ছি, ইসলামিক ফাউন্ডেশনে নতুন কোনো সংস্কারে হাত দিবেন কিনা? ইসলামিক ফাউন্ডেশনে আমরা ইনশাল্লাহ একজন যোগ্য, অভিজ্ঞ, প্রাজ্ঞ, সৎ মহাপরিচালক নিয়োগ দেব এবং প্রক্রিয়া শুরু হয়েছে। তো ইতিমধ্যে আমরা বোর্ড অফ গভর্নর্সকে আমরা নতুন করে সাজিয়েছি। ওনারাই হচ্ছেন এটার মূল বডি। ইসলামিক ফাউন্ডেশন পরিচালনা কমিটি হচ্ছে বোর্ড অফ গভর্নর্স, এটাকে আমরা সাজিয়েছি এবং প্রথম মিটিংয়েও আমি নির্ধারণ করেছি ওনাদের সাথে বসবো। আমাদের কর্মপরিধির একটা অংশ হচ্ছে জাকাত বোর্ড। আমরা ধনীদের কাছ থেকে জাকাত নিয়ে গরিব দুঃখী অভাবগ্রস্ত মানুষকে বিতরণ করি জেলা প্রশাসকদের মাধ্যমে। এই জাকাত বোর্ডও আমরা পুনর্গঠন করেছি। ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট নামে একটা ট্রাস্ট আছে, এটাও আমরা পুনর্গঠন করেছি। প্রায় কাজ আমরা গুছিয়ে ফেলেছি। আর বাইতুল মোকাররমের খতিব, এটাও ইসলাম ফাউন্ডেশন আন্ডারে
একজন বুজুর্গ মানুষকে, গ্রহণযোগ্য মানুষকে আমরা খতিব নিয়োগ করেছি। এবং ইসলামিক ফাউন্ডেশনে এক সময় বিরাট কর্মযজ্ঞ ছিল। এই 4টা প্রতিষ্ঠান থেকে আমাদের ইসলামিক বইগুলো বের হতো, তুলনামূলক ধর্মতত্ত্ব, পবিত্র কোরআন, হাদিস, ফিকহ, ইতিহাস, মানবাধিকার, নারীর অধিকার, তারপরে জীববৈচিত্র্য সংরক্ষণ, তারপরে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো, মাদক, যৌতুক এগুলোর বিরুদ্ধে এগুলোর খণ্ডন করে বই বেরোতো। এগুলো এখনও আছে। আমরা চাচ্ছি এই 4টে বিভাগকে আমরা আবার নতুনভাবে পুস্তক প্রকাশনার ক্ষেত্রে আমরা এই 4টা প্রতিষ্ঠানকে আমরা আবার জাগিয়ে তুলব। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য আপনার মন্ত্রণালয় নতুন কোনো কর্মসূচি বা নতুন কোনো প্রকল্প নেয়ার পরিকল্পনা আছে কিনা? আপনি জানেন, ধর্মীয় সম্প্রীতি রক্ষা করার জন্য আমাদের মন্ত্রণালয় একেবারে শুরু থেকে, এমনকি আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে এই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন জাতিগোষ্ঠী, নৃতাত্ত্বিক গোষ্ঠীর সাথে আমরা বৈঠক করেছি, মত বিনিময় করেছি। এবং আমি ব্যক্তিগতভাবেও তাদের উপাসনালয়ে গেছি, তাদের প্রশিক্ষণে গেছি। আর আমাদের এখানে তো আপনি জানেন, হিন্দু কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট, খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট এগুলো আছে। প্রতিটি ট্রাস্টের জন্য সরকারের পক্ষ থেকে আলাদা বরাদ্দ আছে। মন্দির, প্যাগোডা, চার্চেস, শ্মশান, দুস্থ, এগুলোর জন্য আমাদের বরাদ্দ আছে। এগুলো আলাদা আলাদা ট্রাস্টের মাধ্যমে আমরা বরাদ্দ দিয়ে থাকি। দুর্গাপূজার সময় আমাদের সরকার 4 কোটি টাকা বরাদ্দ করেছে। এগুলো আমরা জেলা প্রশাসকদের মাধ্যমে একেবারে 64টি জেলায় আমরা বিতরণ করেছি। এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষার আমাদের একটা প্রকল্প ছিল। প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে। আমরা ডিপিপি, উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা রেডি করেছি। এটা যদি পাস হয়ে যায়, এটা যদি অনুমোদিত হয়ে আসে, তাহলে সম্প্রীতি রক্ষার যে প্রকল্প, এটা একটু ব্যাপক, এটাকে আমরা আবার চালু করতে সক্ষম হব। আর এটা না করলেও প্রতিটি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ট্রাস্টে আমাদের জন্য বরাদ্দ আছে। এগুলো আমরা স্ব ট্রাস্টের নেতৃবৃন্দের সাথে, ট্রাস্টিদের সাথে কথা বলে এগুলো বিতরণ করছি। রাষ্ট্রধর্ম ইসলাম, কিন্তু সংবিধানের 4 নীতির একটি হলো ধর্মনিরপেক্ষতা। সংবিধানের এই 2 বিষয়টাকে আপনি সাংঘর্ষিক মনে হয় আপনার কাছে? এটার জন্য আমাদের সংবিধান সংস্কার একটা কমিটি আছে, ওনারা অলরেডি কাজ শুরু করেছেন। তো যাতে কোনো অসঙ্গতি না থাকে, এই জন্য সংস্কার কমিটির বিজ্ঞ সদস্যরা কাজ করে যাচ্ছেন। এবং আমি আপনাকে একটু ব্যাখ্যা করি, সংবিধানে রাষ্ট্র ধর্ম সম্পর্কে 2 নম্বর কতে বলা আছে, সেটা হলো প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সম অধিকার নিশ্চিত করিবেন। আবার 41 নম্বর অনুচ্ছেদে আছে, প্রত্যেক নাগরিকের যে কোনো ধর্ম অবলম্বন, পালন বা প্রচারের অধিকার রয়েছে। এই 2টি অনুচ্ছেদের আলোকে বাংলাদেশে এভাবে চলে আসছে। এবং বাংলাদেশ তো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, ধর্ম চলে আসছে। এতেও যদি আমাদের সংস্কার কমিটি মনে করেন, এটাকেও একটু সমন্বিত করতে পারেন। দেশে ইসলামের নানা মত, নানা পথ কি আসলে সমাজে কোনো বৈষম্য তৈরি করতে পারে বলে মনে করেন আপনি? না, কথা হচ্ছে এই নানা ধর্ম, নানা মত, নানা, এগুলো তো বৈচিত্র্য, এগুলো বৈচিত্র্য থাকবে, এগুলো এই বৈচিত্র্য থাকবে। তবে আমরা যেন সহিষ্ণুতা আমরা যেন রক্ষা করি। আমি আমার অবস্থানে থেকে আমার ধর্ম, আমার মত আমি প্রচার করব, এটা আমার রাইট আছে, কনস্টিটিউশনাল রাইট। আরেকজনে যে বলতেছেন সেটাও আমি শুনব। তো আমাদের মধ্যে পারস্পরিক যদি সহিষ্ণুতা, উদারতা থাকে, তাহলে সংঘাত তৈরি হওয়ার কথা নয়। আমরা যদি সহিষ্ণুতার গণ্ডি পেরিয়ে যাই, তাহলে তো যে কোনো সময় আমরা মুখোমুখি হয়ে যেতে পারি। আমরা সব সময় এই ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি নিজেও এই একটা ঐক্য, সহিষ্ণুতা, পারস্পরিক মতামতের প্রতি সম্মান প্রদর্শন, এগুলো আমরা মানুষকে বলে আসছি। মন্দির, গির্জা এবং প্যাগোডাকে নিয়ে এদের উন্নয়নে বিশেষ কোনো প্রকল্প নেওয়ার কোনো চিন্তা আছে আপনার? হিন্দু কল্যাণ ট্রাস্টের একটা প্রকল্প অতীতে ছিল।
হিন্দু কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশন করা যাবে কি না, এটা একটা রাষ্ট্রীয় ম্যাটার, এটা নীতিমালার ব্যাপার। ওনাদের দাবিগুলো সরকারের উচ্চ পর্যায়ে বিবেচনাধীন আছে। তো দেখা যাক, এটা রাষ্ট্রীয় ব্যাপার, এটা তো আমি একা সিদ্ধান্ত নিতে পারবো না। তো তারপরেও আমরা প্যাগোডা, চার্চেস, মন্দিরগুলোর উন্নয়নের জন্য আমাদের ফান্ড আছে। আমরা এগুলো এই তো অল্প কদিন আগেও আমরা বিভিন্ন জেলায় অনুদান দিয়েছি। দুর্গাপূজা, জন্মাষ্টমীও তো দিয়েছি। এমনও আমরা অসচ্ছল উপাসনালয় যেগুলো আছে এগুলো আমরা সাহায্য করছি। সবসময় আমরা তাদের পাশে আছি। মাননীয় উপদেষ্টা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য। আমাদের সাথে ছিলেন মাননীয় ধর্ম উপদেষ্টা জনাব আফম খালিদ হোসেন। শেষ করছি আজকের মতো। আপনারা ভালো থাকবেন।